ধন্যবাদ মাননীয় স্পিকার। 2024-25 সালের বাজেটের উপরে আমার আলোচনা করার জন্য ধন্যবাদ। এই সুযোগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 7,97,000 টাকার যে বাজেট উপস্থাপনা করেছেন মাননীয় অর্থমন্ত্রী, সময় উপযোগী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পরিস্থিতি, যুদ্ধবিগ্রহ ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যে সুন্দর বাজেটটি আমাদের সামনে এসেছে, তা আমি মনে করি সময় উপযোগী একটি সুন্দর বাজেট। সর্বপ্রথমে আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বেগম ফজিলাতুন্নেসা ও শেখ রাসেলকে, তার সেই সহ তার পরিবারের সকল নিহত পরিবার সকলকে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং যারা নিহত আহত হয়েছেন তাদের সকলের প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমার এই দু একটি আলোচনার সুযোগ নিব। প্রথমে আমি স্মরণ করি আমার এলাকাবাসীকে, যারা আমাকে চতুর্থবারের মধ্যে নির্বাচিত করে এই এলাকায় পাঠিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি আমাকে চতুর্থবারের মতো এই সংসদে যা 7/3 থেকে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দিয়েছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে, পার্লামেন্টারি কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় আমি মনে করি একটি সুন্দর সুযোগ এসেছে। কেননা এখানে একজন মন্ত্রী যিনি একজন চিকিৎসক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যথেষ্ট সুযোগ আছে স্বাস্থ্য ব্যবস্থার সাথে কাজ করবার। আমি তার সাথে কাজ করে আমার মনে হয় আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে পারব। প্রথমে আমি অন্য সকল চাইতো আমি এলাকার কিছু কথা প্রথমেই বলবো, তার পরবর্তী পর্যায়ে আমি স্বাস্থ্য ব্যবস্থার কিছু কথা বলেই শেষ করব। প্রথমে আমি বলি যে আমার এলাকায় রিমালে যে ক্ষতি হয়েছে সেই ব্যবস্থাপনার জন্য আমি দুর্যোগ মন্ত্রী এবং আমাদের এলজিআরডি মন্ত্রী সহ তাদের কাছে আমি যে ডিও লেটার দিয়েছি যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করবার জন্য, সেগুলো যদি সত্তর সহায়তা দেন তাহলে তারা উপকৃত হবে। আমি মনে করি যে আমার এলাকার যে সকল কার্যক্রম হয়েছে তা অনেক লম্বা কার্যক্রম, তার মধ্যে দুই একটি কথা উল্লেখ না করলেই নয়। আপনারা সকলেই জানেন যে সাতক্ষীরায় একটি মেডিকেল কলেজ, আইএসটি ম্যাটস এবং দুটি 10 বেডের হসপিটাল হয়েছে। এছাড়াও যে সকল কার্যক্রম হয়েছে তার একটি অত্যন্ত সংক্ষিপ্ত বিবরণে আমি এখানে উপস্থাপনা করছি। আমি এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে এ পর্যন্ত আমার সর্বমোট 1139 কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে 662 কিলোমিটার পাকা রাস্তা এবং 322 কিলোমিটার কাঁচা রাস্তা হয়েছে। এছাড়া আমি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের থেকে যে সকল কার্যক্রম হয়েছে, যেমন গভীর নলকূপ 3800টি, অগভীর নলকূপ 3400টি, রেইন ওয়াটার হারভেস্টিং 8000টি ইত্যাদি যে সকল প্রকল্প, তার সকল মিলে 140,56,44,000 কোটি টাকার কার্যক্রম আমি এই তিনবারের কার্যক্রম করতে পেরেছি। এছাড়া রোডস অ্যান্ড হাইওয়েজের মাধ্যমে আমাদের 503 কোটি টাকার একটি কার্যক্রম আমরা করতে পেরেছি। এর মধ্যে নতুন যে কার্যক্রমটি 318 কোটি টাকার একটি রাস্তা, একটি সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত সেই রাস্তাটির কার্যক্রম চলছে। এই জন্য আমি মনে করি আমার এলাকাবাসী অত্যন্ত গর্বিত এবং ধন্য হয়েছে। আমি মনে করি আমাদের এলাকার মধ্যে যে সকল রাস্তাঘাট হয়েছে তার মধ্যে বিশেষ করে মানিকখালী ব্রিজ আশাসনীতে উল্লেখযোগ্য। কিন্তু মানিকখালী ব্রিজ থেকে এখানে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় রয়েছেন। এই ব্রিজটি, মানিকখালী ব্রিজটি আশাসনের একেবারে সদর উপজেলার সাথেই অবস্থিত। এখানে টোল তোলা হয় এবং টোল তোলার জন্য এখানে শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই টোলটি যাতে না তোলা হয় সেই বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি। এছাড়া আমার সাতক্ষীরা যেখানে আশাসনীতে বিশেষ করে যে আমাদের নদী ভাঙন এলাকা, এই রিমালেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খোলপেটুয়া নদী পাড়ে বাঁধানোর জন্য এবং কপোতাক্ষ নদীর কড়িকাউনিয়া এলাকা, এই এলাকাগুলোকে যেহেতু নদী ভাঙন এলাকা, বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং বারবারই টাকাও খরচ করা হয়। এই খরচ করতে গেলে আমি মনে করি বিশেষ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে পার্মানেন্ট কোনো ব্যবস্থাপনা করবার জন্য। আমাকে একটু সময় দেবেন মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে কিছু একটু কথা বলতে চাই। আমি যেটি বলতে চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এবারে আমাদের মাননীয় দুজন
মন্ত্রী এসছেন, দুজনেই চিকিৎসক, 2 মিনিট। মাননীয় চিকিৎসক বৃন্দ দুজনেই অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে কার্য পরিচালনা করছেন। কিন্তু তারপরেও আমাদের স্লাইড শুরু করো একটু, আমাদের একটু মনে রাখতে হবে। আমি কয়েকটি স্লাইডের মাধ্যমে একটু উপস্থাপনা করতে চাই, দেখাতে চাই যে অবস্থাটা। নেক্সট স্লাইডে চলে যান। যে আমাদের ব্যবস্থা, নেক্সট স্লাইড। আমাদের এখানে যে ব্যবস্থা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এখানে আমাদের অনেক পোস্টগুলো খালি আছে। প্রথমে যদি আমরা দেখি তাহলে নাম্বার অফ ডক্টরস রয়েছে 29,199, স্পেশাল ডক্টর রয়েছে 11,695 এবং স্পেশালিস্ট নাম্বার অফ ডেপুটেশন যে সকল চিকিৎসক পড়তে আসেন সেগুলো প্রায় 4,000 বেশি। নেক্সট স্লাইড। আমরা যদি নেক্সট স্লাইড দেখি তাহলে আমরা একটু খেয়াল করবেন উপরের দিকে। প্রথমে যে সকল চিকিৎসক বৃন্দ রয়েছেন তাদের 33,342টি ডাক্তার, তার মধ্যে 5,977 পোস্ট খালি আছে, অর্থাৎ 70% পোস্ট খালি। এই 5,000 পোস্ট খালি, প্লাস 4,000 ডাক্তার আমাদের আজকে পড়তে এসেছেন, শুধু প্রায় 9,000 ডাক্তার আমাদের খালি। আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সকল সময় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে বলেন যে তার এলাকায় ডাক্তার নেই। আমার এলাকায়, আমার 3টি উপজেলা, সেখানে ডাক্তার নেই। তারা চলে এসছেন পড়াশোনা করতে। আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার বিশেষ প্রয়োজন রয়েছে। আমরা নেক্সট শেষের দিকে পরের স্লাইডের দিকে যদি দেখি তাহলে দেখুন যে নন মেডিকেল পোস্ট যেখানে 60% পোস্ট ভ্যাকেন্ট। আমরা যদি এর আগের স্লাইডটাই থাকো, হ্যাঁ এখানে থাকো, এখানে নন মেডিকেল পোস্ট এখানে প্রায় 60% পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। আমরা যদি ডান দিকের স্লাইড পড়তে পারছেন কিনা, অনেকেই হয়তো পড়তে পারছেন কিনা জানি না, তবু আমি সংখ্যাগুলো আমি বলে যাচ্ছি। এখানে প্রফেসরের পোস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট সেখানে 759 পোস্ট ভ্যাকেন্ট। এখনই আমাদের বন্ধু বলছিলেন যে মেডিকেল কলেজগুলো পরিচালনা করা অত্যন্ত অসুবিধা, কারণ আমাদের সিনিয়র পোস্টগুলো আমরা এখানে ফিল আপ করতে পারছি না। 68% পোস্ট আর ভ্যাকেন্ট। কেন ভ্যাকেন্ট? আমরা ডিপিসির মাধ্যমে আমরা প্রমোশনের সিস্টেম করেছিলাম, কিন্তু তারপরেও সব সময় ডিপিসি হচ্ছে না এবং তার ফলে আমাদের এই পোস্টগুলো খাওয়া হয়েছে। আমরা অ্যাসোসিয়েট এবং ইকুইভ্যালেন্ট পোস্টগুলো যদি দেখি তাহলে 58%, অর্থাৎ 1,990টি পোস্ট খালি আছে এখানে, তাদেরও আমরা পোস্ট দিতে পারছি না। আবার আমরা যদি দেখি সিনিয়র কনসালটেন্ট যারা আছে তাদের কিন্তু 66% পোস্ট ভ্যাকেন্ট। এই সব কারণে আমাদের আরো বিশাল অসুবিধা। আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের পোস্ট যদি দেখি তাহলে 2,175টি পোস্ট খালি এবং 37% আমাদের পোস্ট ভ্যাকেন্ট। এই সমস্যাগুলো নিয়ে আমাদের এখন আমাদের চিকিৎসক কেন্দ্রগুলো 24 ঘন্টা চালাতে হচ্ছে। সেগুলোর জন্য আমাদের চিকিৎসক, যে দুজন চিকিৎসক আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন, তারা নাজেহাল হয়ে যাচ্ছেন এবং আমাদের যে বুঝতে হবে যে আমরা কি করে এখন করতে পারি। আমাদের এখনই প্রায় 3 থেকে 4,000 ডাক্তার দরকার, যাদেরকে আমার ইমিডিয়েটলি রিক্রুট করা দরকার। কিন্তু রিক্রুট করতে গেলে আমরা যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনে। পাবলিক সার্ভিস কমিশনে গেলে প্রায় 2 বছর লেগে যাবে পাবলিক সার্ভিস কমিশনে ডাক্তার রিক্রুট করে তাদেরকে দিতে। সুতরাং বর্তমানে আমরা যদি রিক্রুট করতে চাই তাহলে স্পেশালাইজড বিসিএস ছাড়া, যে কেবলমাত্র ডাক্তারদের জন্য শর্ট বিসিএস এবং শুধু ডাক্তারদের রিক্রুটমেন্টের জন্য, তা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসক এখানে দিতে পারবো না। শুধু চিকিৎসক দিলেই হবে না, আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মানুষের মধ্যে আস্থা জানতে পারছি না। নেক্সট স্লাইডে যাও। আমরা এখানে পড়তে পারবেন না, কিন্তু আপনারা দেখছেন ডান দিকে এবং বাম দিকে যে দুটি বার দেখতে পাচ্ছেন, সেটা এমনি সংক্ষেপে আমি বলে দিই। ডান দিকে যে বারটি বড় বড় বারগুলো আছে সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, আমাদের স্পেশালিস্টদের রিকোয়ারমেন্ট। আর বাম দিকে যে ছোট ছোট বারগুলো আছেন সেই সকল বারগুলো হচ্ছে আমাদের যে সকল স্পেশালিস্ট আছে, আমাদের অলরেডি আছে। সুতরাং দেখছেন কত সাংঘাতিক ব্যবধান। এই ব্যবধানের মাধ্যমে আমরা কিন্তু কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আমি আসলে যে কথাটি বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আছে। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে আজকে আমরা স্পেশালাইজড হসপিটাল, আমাদের কমিউনিটি ক্লিনিকের মধ্যে 32 রকম ঔষধ বিনা পয়সায় পাচ্ছি। আমরা স্পেশালাইজড হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করছি, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করছি, করোনারি বাইপাস করছি। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার আমূল পরিবর্তন যদি আমরা না আনতে পারি, যে ব্যবস্থাপনার পরিবর্তন যদি না আনতে পারি, আমরা ডিসেন্ট্রালাইজেশন যদি না করতে পারি, আমাদের হসপিটালগুলোকে যে আগের মতো পরিচালনা যদি করতে হয়, তাহলে আমরা এইগুলোকে চালাতে পারবো। নেক্সট স্লাইডে যাও।
আমি এই স্লাইডের মাধ্যমে এখানে বুঝাচ্ছি যে আমাদের কমিউনিটি ক্লিনিকে যেটি দেখছেন আমরা স্মার্ট হেলথ আমরা ব্যবস্থাপনার মাধ্যমে যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছেন এটি স্মার্ট হেলথের ব্যবস্থাপনা। এই স্মার্ট হেলথটি প্রত্যেকটি আমাদের মোবাইলের মাধ্যমে কানেক্ট করা যায় এবং মোবাইলের মাধ্যমে কানেক্ট করে এটা ক্লাউডে চলে যেতে পারে স্ট্রেট হয়ে। আমরা নেক্সট স্লাইডে যাও। সুতরাং আমরা করতে পারি, আমরা যদি করতে পারি তাহলে দেখতে পারবেন এখানে একটি আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা স্মার্ট বাংলাদেশের মধ্যে জন্য স্মার্ট হেলথ ব্যবস্থাপনা করা যায়। সেই ছোট্ট একটি ভিডিও আছে এখানে। এর সমাধান হলো প্রযুক্তি, যেখানে আইওটি ডিভাইস ও এআই বেস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা যেমন অসংক্রামক ব্যাধি বা গর্ভবতী মায়ের স্বাস্থ্য ঝুঁকি নির্ণয়, এছাড়া অনলাইনে স্বাস্থ্য তথ্য দেখে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতাল এবং ল্যাবে রেফারেল করা সম্ভব, যাতে সঠিক সময়ে রোগ প্রতিকার করা যায়। এআই ও আইওটি ডিভাইস এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার এমন সংযুক্তি দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থাপনাকে সহজ করবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে ভিড় কমিয়ে মানসম্পন্ন সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, যার সুফল এর মধ্যেই দেখা যাচ্ছে। এভাবেই সম্ভব হবে ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জন, সবার জন্য স্বাস্থ্যসেবা। স্মার্ট জাতি, স্মার্ট বাংলাদেশ। আমরা যদি স্মার্ট জাতি চাই, আমরা যদি স্মার্ট হেলথ চাই, তাহলে এআই এর ব্যবস্থা আমাদের স্মার্ট এবং টেকনোলজিকে ব্যবস্থাপনা করতে হলে এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন আনতে হলে আমি মনে করি একটি কমিটি বসবার দরকার, কয়েকজনকে নিয়ে রিসার্চ করার দরকার এবং স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিবর্তন আনার দরকার, কেমন করে স্বাস্থ্য ব্যবস্থাপনা চলবে, কেমন করে একটি উপজেলা থেকে, কেমন করে একটি কমিউনিটি ক্লিনিক থেকে, কেমন করে একটি ডিস্ট্রিক্ট থেকে মেডিকেল কলেজ বা বার্ন ইউনিট বা নিউরোসার্জিক্যাল সেন্টারে রেফারেল হবে, সবটি এটি এই স্মার্ট হেলথের মাধ্যমে করা সম্ভব। আমাদের সব হাসপাতালগুলো আজকাল ইন্টারনেট দিয়ে কানেক্টেড, কিন্তু আমরা এই সিস্টেমগুলোকে যদি করতে পারি তাহলে আমরা সকলে মিলে বসে, আই ডু নট ক্লেম টু বি দ্য মোস্ট এক্সপার্ট, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি অনেকের সাথে আলাপ আলোচনা করেছি এবং সেগুলো সন্নিবেশিত করেছি। আমরা মনে করি এই সকলের সাথে আলোচনা করে নতুন পদ্ধতি থেকে হেলথ ব্যবস্থাপনা যদি না চালাতে চাই তাহলে আমাদের হেলথ ব্যবস্থাপনা